একটা কথা বারবার বলা হয় যে ভিন্ন মত থাকবে, যে যার ভিন্ন মত দিয়েছে। আপনি 5টা মত দিলেন, আমি 5টা মত দিলাম, এখান থেকে কিছু রাখা হবে, কিছু রাখা হবে না। কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি, এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা। আপনার সকল কথা যদি ন্যায্য হয়, আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন, আপনার কোনো কথাই আমরা মেনে নেব না। বলে ঐক্যমত্য কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা, যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি, সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। এবং ঐক্যমত্য কমিশনে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি, তবে তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি। ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের পেশি শক্তি, কত বড় রাজনৈতিক দল, এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে। এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা, এবং এই তর্কটা কিন্তু সুরাহা হয়নি। আমরা ঐক্যমত্য কমিশনে এই জন্য বারবার বলছি, ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল। তখন আমাদের প্রতিনিধিরা এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা যদি আরো একটু কিছু করা যেত, এই বিষয়গুলো সুরাহা হওয়া সম্ভব ছিল। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার, বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই। আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয়, তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে, যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল। বলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের সিম্বল নয়, বরং প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে। ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেয়ে দিতে হবে। ফলে সেক্ষেত্রে বাইরে যে দিতে হলে তার বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। একটা তো আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো, আলোচনা চালিয়ে যাব। দ্বিতীয়ত আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, কারণ যেহেতু জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকে ঘটনাটি ঘটেছে। ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারা দেশব্যাপী। নোট অফ ডিসেন্ট সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বলেছি, নোট অফ ডিসেন্টের আলাপটা যখন এসেছিল অনেকগুলো বিষয় ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল, বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত কমিশন সেটাকে সনদে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায়, সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্ন মতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টটা এসেছিল। ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সনদের আসলে কোনোই সম্পর্ক থাকবে না, থাকার কথা নয়। এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। আমরা বলেছি 84টা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হবে। এই 84টা বিষয় গণভোটে যাবে। জনগণ যদি পক্ষের ভোট দেয় এই 84টা বিষয়ই বাস্তবায়ন হবে। ফলে কে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বা কোথায় দিয়েছিল এটার আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, কার্যকরিতা থাকবে না। সেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে, ভিন্ন মত হিসেবে সেটা ঐক্যমত কমিশন তারা ব্যক্ত করেছে, সেটা অলরেডি ডকুমেন্টেড হয়েছে।
যে আপনাদের দলের নিবন্ধনের বিষয়টা চলে আসে এখনো নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আপনাদের যে প্রস্তুতি যে বিষয়টি সেটা শুরু না হলে 20 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আপনারা কি সিদ্ধান্ত নিলেন নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলাম। আমাদের নিবন্ধনের এই বিষয়গুলো হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে ক্ষোভ, যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম, এগুলো সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগেই। ফলে নির্বাচন কমিশনের সাথে আমাদের এই টানাপোড়েন কিন্তু আমাদের কেবল দলীয় বিষয় না, কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা। ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা। সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে অন্য কারো প্রেসক্রিপশনে কোন সিদ্ধান্ত যায়, তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা খুবই একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি শাপলা পেতে পারবো না, সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন, আমি অন্য প্রতীক নিয়ে নিব। আর যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে। আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে। কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের খেয়াল খুশি হিসেবে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত একটা নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না। আরেকটি বিষয় আমি বলতে চাই, যেহেতু নির্বাচনও খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, খুবই দ্রুত আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। ফলে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, একটি খুবই কমন জিনিস, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি। বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যে জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা, কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা, মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলিগুলো হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। আমরা পরবর্তী দিনগুলোতে এই বিষয়ে আমাদের আরো স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব। আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা ভোটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যে কোনো দাবির জন্যই, দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন, কারা লড়াই করেছিল, কিভাবে লড়াই করেছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি। ধন্যবাদ সবাই।